দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। দেশে এখন নির্বাচন চাওয়া অপরাধ, মন্তব্য তারেক রহমানের। লন্ডন থেকে সোমবার ফিরছেন খালেদা জিয়া। এয়ার অ্যাম্বুলেন্স না পেলে আসবেন বিমানের ফ্লাইটে। 4 তারিখে উনি রওনা হলে উনি 5 তারিখে 11টার দিকে এসে পৌঁছাবেন। আমরা যত জানি এখন পর্যন্ত যে সঙ্গে তার 2 বৌমা আসবেন আর কি। দেখছিলেন প্রধান সংবাদ শিরোনাম। এবারে জানাবো অন্যান্য শিরোনাম। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ। জুলাই অভ্যুত্থানের নামে মামলা বাণিজ্য চলছে, অভিযোগ নাহিদের। বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য করা হচ্ছে। অবিলম্বে আওয়ামী লীগের যে নিবন্ধন, সেই নিবন্ধন বাতিল করতে হবে। 4 দফা দাবিতে কাল হেফাজতের মহাসমাবেশ। নারী সংস্কার কমিশন বাতিল না হলে নতুন সংকটে পড়বে দেশ, হুঁশিয়ারি নেতাদের। নতুন করে লক্ষাধিক রোহিঙ্গার অনুপ্রবেশ, মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে পক্ষে বিপক্ষে বিশ্লেষকরা। সরকারের এবং বাংলাদেশের যেই পরিমাণে ডিজাস্টার ম্যানেজমেন্ট এনজিও আছে, আমাদের যথেষ্ট সক্ষমতা আছে এই ধরনের একটা সাহায্য পৌঁছে দেওয়ার জন্য। আমি অদ্যাবধি তো 7-8 বছর দেখলাম কোনোভাবেই রোহিঙ্গাকে ফেরত আনা সম্ভব না, এবং এটা যদি এইভাবে চলে ভবিষ্যতে এটা কোনো সম্ভাবনা নাই। দিনাজপুরে 2 কৃষককে ধরে নেয়ার জেরে 2 ভারতীয়কে আটক করল গ্রামবাসী। মহেশপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত 1। কাশ্মীর সীমান্তে ট্যাঙ্ক কামান নিয়ে পাকিস্তানের মহড়া। দিল্লিকে হুঁশিয়ারি পাক সেনা প্রধানের, সংযত হওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের। এবং প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস ঢাকা আবাহনীর লড়াই। আকাশী নীলদের বিপক্ষে ম্যাচে এগিয়ে তপু ফাহিমরা। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু এবং আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। নির্বাচনের দাবিকে সুকৌশলে অপরাধ দেখানোর চেষ্টা চলছে, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করে বিরাজনীতিকরণের চেষ্টা করলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। আরো জানিয়েছেন, পতিত স্বৈরাচার আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার সংবিধান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবি পার্টির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজন করা হয় এই আলোচনা সভার। যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তারা। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কথা বলেন দেশের স্বার্থ ও সমকালীন রাজনীতি নিয়ে। আহ্বান জানান বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক দলকে এক থাকার। কিতাবী কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না। সংবিধান বা আইন না মানের কারণেই মানুষ ফ্যাসিবাদী হয়ে ওঠে। জনগণকে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে শেষ পর্যন্ত কোনো সংস্কারই বোধহয় টেকসই হয় না। তারেক রহমানের বক্তব্যে উঠে আসে সংস্কার ও নির্বাচন প্রসঙ্গ। বলেন, জাতীয় নির্বাচন নিয়ে অবজ্ঞা ও অবহেলামূলক বক্তব্য অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে সহায়তা করবে। দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে, তারপরেও সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কেন এত সময় ক্ষেপণ করছেন, এ নিয়েও জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়েই চলেছে। চলমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলোর নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অবজ্ঞা করতে হয়, প্রলুব্ধ করে, তাহলে সংস্কারের তাৎপর্যটা কি? তারেক রহমান বলেন, নির্বাচনের জনদাবিকে সুকৌশলে অপরাধ হিসেবে দেখানোর চেষ্টা চলছে। রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানাবে, এটি স্বাভাবিক গণতান্ত্রিক রীতি। অথচ আমরা খেয়াল করছি গত কিছুদিন ধরে অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ।
রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতে মুখোমুখি করতে দ্রুত নির্বাচনে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। 4 মাস পরে সোমবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সাথে আসছেন তার 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানিয়েছেন। টেকনিক্যাল কারণে কাতারের আমিরের কাছ থেকে এয়ার অ্যাম্বুলেন্স পেতে বিলম্ব হলে বাংলাদেশ বিমানেই ফিরবেন বেগম জিয়া। সাইফুল ইসলামের রিপোর্ট। গেল 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের নেত্রীকে পথে পথে শুভেচ্ছা জানায় হাজার হাজার নেতাকর্মী। টানা 17 দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে 25 জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানেই চলে নিয়মিত চিকিৎসা ও ফলো আপ। বেগম খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ নিয়ে নানা কথা শোনা গেলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চিত করেন 5 মে সকাল 11টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। তার সঙ্গে দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। তিনি জানান, কাতারের আমিরের কাছ থেকে শেষ মুহূর্তে এয়ার অ্যাম্বুলেন্স না পাওয়া গেলে বাংলাদেশ বিমানে দেশে ফিরবেন বেগম জিয়া। বাংলাদেশ বিমানে আপনার সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। 4 তারিখে উনি রওনা হলে উনি 5 তারিখে 11টা থেকে এসে পৌঁছাবেন। আমরা যত জানি এখন পর্যন্ত যে সঙ্গে তার 2 বৌমা আসবেন আর কি। 2018 সালে শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন বেগম জিয়া। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া স্থায়ীভাবে মুক্তি পান। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে দেশে কোনো নির্বাচন হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। বিচার ও সংস্কারের নামে মানুষ রাজপথে নেমেছিল বলে জানান দলের প্রধান নাহিদ ইসলাম। বলেন, জুলাই অভ্যুত্থানের নাম ভাঙিয়ে একটি মহল মামলা বাণিজ্য চালাচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ সমাবেশ। জুমার নামাজের পর বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে ছোট বড় মিছিল নিয়ে সমাবেশে আসেন নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে যোগ দেন জুলাই অভ্যুত্থানের আহতরাও। সমাবেশে আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিল করে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে বলে দাবি করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন মহিলা লীগ, যুবলীগ, শ্রমিক লীগ যারাই যুদ্ধের সাথে জড়িত ছিলেন তাদের সবার বিচার নিশ্চিত করতে হবে। আমরা মৌলিক সংস্কার আদায় না করেও মাঠ থেকে চলে যাব না ইনশাআল্লাহ। কোনদিন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। গণহত্যাকারী দল আওয়ামী লীগকে বিচারের আওতায় আনারও দাবি জানান দলটির নেতারা। আমরা এই বাংলাদেশে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের নিষিদ্ধ চাই কিনা, আমরা খুনি হাসিনার ফাঁসি চাই কিনা। আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। জনগণের হাতে যদি আওয়ামী লীগ পড়ে, আওয়ামী লীগ বাংলাদেশে আস্ত থাকবে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, বিচার ও সংস্কারের জন্যই মানুষ রাস্তায় নেমেছিল। বলেন, জুলাই অভ্যুত্থানের নাম একটি মহল ভাঙিয়ে মামলা বাণিজ্য চালাচ্ছে। গত 9 মাসেও বিচার কার্যক্রম দৃশ্যমান হয়নি। জুলাইয়ের শহীদ পরিবার এবং আহতদের যে রাষ্ট্র দায়িত্ব নেওয়ার কথা ছিল, তাদের যে মর্যাদার জীবন নিশ্চিত করার কথা ছিল, সেই নিশ্চিত করতে পারেনি এই অন্তর্বর্তী সরকার। বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য করা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে আওয়ামী লীগ তৃণমূলে পুনর্বাসিত হওয়ার পরিকল্পনা করছে। জুলাই গণহত্যার দায়ে অনতিবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে বলেও জানান তিনি। অবিলম্বে আওয়ামী লীগের যে নিবন্ধন, সেই নিবন্ধন বাতিল করতে হবে। নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে দেশের মৌলিক সংস্কারের পরই কেবল জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে বলেও জানান দলটির নেতারা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।
গত 1.5 বছরে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা করা সম্ভব নয়, জাতিসংঘকে মৌখিকভাবে জানিয়েছে বাংলাদেশ। একথা জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। চিঠি দিয়ে আবাসনের এই অনুরোধ জানিয়েছিল জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। নতুন করে আসা 1.5 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে ক্যাম্পে থাকা আত্মীয় স্বজনদের ঘর সহ আশপাশের বিভিন্ন স্থানে। ইরফানুল হাসানের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতিদিনই সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। সরকারি হিসাবে 2023 সালের নভেম্বর থেকে এ পর্যন্ত অনুপ্রবেশকারী রোহিঙ্গার সংখ্যা 1,13,000। এর মধ্যে গত 11 মাসেই এই সংখ্যা প্রায় 90,000। গত মাসে উখিয়ায় প্রধান উপদেষ্টার আশ্বাসের পর গতি পায় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা, সঞ্চার করে নতুন আশার। তবুও থেমে নেই রোহিঙ্গা অনুপ্রবেশ। এরই মধ্যে নতুন করে আসা রোহিঙ্গাদের আবাসন করে দিতে বাংলাদেশকে চিঠি পাঠায় জাতিসংঘ। আপাতত তা সম্ভব নয় জানিয়ে পাল্টা মৌখিক জবাবও দিয়েছে শরণার্থী কমিশন। 1 লক্ষ বা 1 লক্ষের উপরে যে নতুন রোহিঙ্গা গত প্রায় 1.5 বছর ধরে আসছে, এটা একটা বড় বাড়তি বোঝা হিসাবে দেখা দিয়েছে। ইউএন এর চিঠির জবাবে আমি মৌখিকভাবে জানিয়েছি যে এরকম কোন স্পেস আমাদের এখানে নাই। নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গারা আশ্রয় নিয়েছেন তাদের আত্মীয় স্বজনের ঘরে সহ আশপাশের বিভিন্ন জায়গায়। বর্তমানে তারা বিভিন্ন রকম কমিউনাল সার্ভিস সেন্টার গুলোতে আছে, যেমন যে লার্নিং সেন্টার যেগুলো ব্যাকএন্ড আছে, কিংবা ডিস্ট্রিবিউশন সেন্টার, কিছু হসপিটাল বন্ধ হয়ে গেছে, ওগুলো এইসব জায়গাগুলোতে তারা আছে। এদিকে রোহিঙ্গা অনুপ্রবেশ চলতে থাকায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। রোহিঙ্গাদের যাতে ফার্দার অনুপ্রবেশ করতে না পারে সেই জন্য দ্বিপাক্ষিক একটা আলোচনার প্রয়োজন আছে। যে কোনো উপায় টাকাতে হবে, আপনি যদি এটা রোধ করতে না পারেন তাহলে হবে না। এই অবস্থায় যদি তারা আসতে থাকে তাহলে যাওয়ার বিষয়টা আমার মনে হচ্ছে কাল্পনিক। এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা 13 লাখের বেশি। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত ঘিরে বিতর্কে রয়েছে এখন অন্তর্বর্তী সরকার। বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন, এমন সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নেই অন্তর্বর্তী সরকারের। তবে সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের জন্য এটি দর কষাকষির বড় সুযোগ বলে মনে করেন আরেক বিশ্লেষক শামীম কামাল। জানাচ্ছেন প্রভা চৌধুরী। মিয়ানমারের গৃহযুদ্ধে ঘর ছাড়া লাখ লাখ রোহিঙ্গা, জান্তা বাহিনীর নিপীড়নে বাংলাদেশে গেল 1 দশকে আশ্রয় নিয়েছে 80 লাখেরও বেশি রোহিঙ্গা। এর মধ্যে রাখাইন রাজ্যে প্রায় 100% দখল নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি। সীমান্তের ওপারে আরাকান আর্মির শক্ত অবস্থান। তারপরও খাদ্য সংকটের দেখা দিলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ত্রাণ দিতে চায় জাতিসংঘ। এমন সময় এই মানবিক করিডোরের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের নীতিগত সিদ্ধান্ত এই মুহূর্তে কতটুকু যৌক্তিক তা নিয়ে চলছে তর্ক বিতর্ক। তবে এই প্রস্তাব মেনে নেওয়ার মাধ্যমে রোহিঙ্গা সংকট মোকাবিলা চলমান সংলাপ জোরদার হবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক। মানবিক করিডোর দিয়ে জাতিসংঘের এই সহানুভূতি আপনি অর্জন করেন, এটা আপনার কাজে লাগবে। রোহিঙ্গা প্রত্যাবাসন যদি কেউ আমাদেরকে সহযোগিতা করে, আমরা তাদের পক্ষে থাকবো এবং সেটাই চাইবো। সামনে যে সেপ্টেম্বরে রোহিঙ্গা বিষয়কে এখানে আমরা অনেক বাড়তি সুবিধা আদায় করে নিতে পারবো। বৃহত্তর জাতীয় স্বার্থে এই মুহূর্তে করিডোর দরকার আছে বলে মনে করেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখানে ইনভলভ হয় কোনোভাবে, সেটা বাংলাদেশের জন্য হয়তো পজিটিভ হবে। রোহিঙ্গা প্রত্যাবর্ষণের সম্ভাবনার সামান্যতম সম্ভাবনা যদি তৈরি করা যায়, সেখানে আজকের এই মানবিক করিডোর প্রদান করা কিছুটা হলেও সহায়ক হবে। অন্যদিকে এ বিষয়ে জাতিসংঘের ভিন্ন কোনো স্বার্থ আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। বাংলাদেশের যেই পরিমাণে ডিজাস্টার ম্যানেজমেন্ট এনজিও আছে, আমাদের যথেষ্ট সক্ষমতা আছে এই ধরনের একটা সাহায্য পৌঁছে দেওয়ার জন্য। সেই জায়গায় আমি মনে করি না যে ওই সাহায্যের জন্য জাতিসংঘ লোক দরকার। অনেক সময় আমরা এটাও শুনেছি যে অনেক সাহায্য তারা বন্ধ করে দিচ্ছে বা বন্ধ করে যাচ্ছে। তো তাই যদি হয়ে থাকে তাহলে হঠাৎ করে আবার কেন এই
তবে আরাকান আর্মিকে করিডোর দেওয়া হলে ক্ষুব্ধ হবে মিয়ানমারের জান্তা সরকার। প্রশ্ন উঠেছে বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থনের অভিযোগ তুলে বাংলাদেশ জান্তা বাহিনীর আক্রোশের শিকার হবে না সে নিশ্চয়তা কে দেবে? প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। নির্বাচনের খবর নেই, কিন্তু সরকার করিডোর নিয়ে ব্যস্ত, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বলেন, করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণের দলের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আর অন্যদিকে এবি পার্টির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, রাখাইনে মানবিক করিডোর নিয়ে কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা করেনি অন্তর্বর্তী সরকার। আর করিডোর ইস্যুতে প্রধান উপদেষ্টাকে স্পষ্ট ধারণা দেওয়ার আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আমাদেরকে অবহেলা না করে তুচ্ছ তাচ্ছল্য করে কথা না বলাটাই উচিত। এখন নতুন করে শুরু হয়েছে করিডোর। আরে বাবা, আসল কাজের লোকে দেখা নাই করিডোর, নির্বাচনের লোকে দেখা নাই করিডোর, বিচার বিভাগকে স্বাধীন করার দিকে খেয়াল নাই করিডোর। করিডোর দেওয়ার সাথে আমাদের ভূ রাজনীতি, আমাদের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিক সমস্যা এবং আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন আছে। মানবিক করিডোর ভবিষ্যতে সামরিক করিডোরে পর্যবেসিত হবে কিনা, নাগরিকদের মধ্যে, জনগণের মধ্যে সেই প্রশ্ন ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। সে কারণের জন্য সরকারকে বলতে চাই, প্রধান উপদেষ্টা তিনি রাজনীতিক নন, রাজনীতিকদের মতন ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে তিনি পছন্দ করেন না। সেজন্য আমরা চাইব তিনি পরিষ্কার কথা বলবেন, মনের কথা খুলে বলবেন। খুবই ছোট ছোট বিষয়ে সমস্ত রাজনৈতিক দলকে একসাথে ডেকে কথা বলা হয়েছে, অথচ হিউম্যান করিডোর দেওয়ার মতো এত বড় বিষয়ে কারোর সাথে কোনো পরামর্শ করার দরকার মনে হয়নি। সংবাদে বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। দিনাজপুরের বিরল সীমান্ত থেকে 2 বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আর এই ঘটনার জেরে 2 ভারতীয় নাগরিককে আটকে রেখেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। শুক্রবার দুপুরে ধর্মজৈন সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 2 দেশের নাগরিক বিনিময়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। সীমান্তের উত্তেজনা যেন থামছেই না। দিনাজপুরের বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের 2 কৃষক। স্থানীয়রা জানান, দুপুর 12টার দিকে 320 মেইন পিলারের সাব পিলার 9 ও 10 এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। 2 বাঙালিকে ধরে নিয়ে যায়, কৃষককে, ধান কাটা লোককে। তো এবং পরবর্তীতে আমাদের বিজিবি আসে, খবর পেয়ে বিজিবি তাদের কাছে মিটিং এর জন্য যায়। মিটিং এ বলে তারা মিটিং এ তেমন কোনো প্রতিশ্রুতি দেয়নি, তারা বলছে আমরা পরবর্তীতে জানাচ্ছি। আমাদের দেশের লোক কৃষকরা ধান মারছিল, ওখান থেকে বিএসএফ নিয়ে যায়। পরবর্তীতে নিয়ে যাওয়ার পরে আমাদের পাবলিক ও 2 লোকে নিয়ে আসে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে 2 ভারতীয় নাগরিককে ধরে এনেছে গ্রামবাসী। অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামের এই 2 ভারতীয় নাগরিককে কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। আতঙ্ক বিএসএফ এখানে আসে, ওই যে আবার ওদের সীমান্তে একেবারে 0 পয়েন্টে চলে আসে, আবার তাড়াহুড়া করে আবার সাবাদ করা আমাদের বহুত অসুবিধা। আমাদের মধ্যে যদি এরকম বিএসএফ আবার জ্বালা যন্ত্রণা করে, হুট করে এরকম প্রায় এখানে আসে আমাদের এখানে, তাহলে আমরা এখানে কিভাবে আমরা বসবাস করব? এটা একটা বিরাট আমরা আতঙ্কের ভিতরে আছি আমরা। এ বিষয়ে বিজিবির পক্ষ হতে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত 2 দেশের নাগরিক বিনিময়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে একটি সূত্র। এদিকে বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। স্বজনরা জানান, সীমান্তের কাছাকাছি একটি জমিতে পানি নিষ্কাশনের কাজ করছিলেন রিয়াজ। এ সময় অতর্কিত গুলি চালায় বিএসএফ সদস্যরা। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হজযাত্রায় চতুর্থ দিনে এখনো ভিসা পাননি 14,349 জন। জটিলতায় আটকে আছে 13 জনের মক্কা যাত্রা। ভিসা হলেও টিকিট প্রাপ্তিতে বিপাকে পড়েছে এজেন্সিগুলো। ফলে হাব বলছে শেষের দিকে চাপ বাড়বে বিমানে। আশকোনার হজ ক্যাম্পের অব্যবস্থাপনা নিয়েও অভিযোগ করছেন হজযাত্রীরা। তবে হজ অফিস বলছে সব সংকট কাটিয়ে ভোগান্তিমুক্ত হজযাত্রার রেকর্ড করবে সরকার।
হজযাত্রার চতুর্থ দিনে 10টি ফ্লাইটে ঢাকা ছাড়বেন 4153 জন, যাদের বেশিরভাগই গেল রাতে আশকোনার হজ ক্যাম্পে এসেছেন। তাদের অভিযোগ, সার্বিক ব্যবস্থাপনা ভালো হলেও মশার উপদ্রব ও ক্যান্টিনের খাবারের মান, দাম নিয়ে ভোগান্তিতে পড়েছেন তারা। যেসব হাজিরা ভোরে আসছে, খুব সকালে আসছে, ওনাদের একটু সমস্যা হয়েছে। মশার উপদ্রব খুব বেশি। এছাড়াও যাদের ভিসা জটিলতা ছিল তারা পড়েছেন নতুন সংকটে। সব ঠিক হলেও পাচ্ছেন না বিমান টিকিট। এজেন্সিগুলো বলছেন কোটার প্রভাবে বিমানে সিট ফাঁকা নিয়েই উড়াল দিচ্ছে বিমানগুলো। ওরা বলতেছে আমাদের সিট আছে, কিন্তু সিট ইস্যু করার মতো আমাদের পারমিশন নাই। কেন বলছে আমাদের 35% বেশি আমরা সিট দিতে পারবো না। এই আইডি কার্ড ছাড়া আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে আমরা আসি, আমাদের ভিতরে প্রবেশ করতে দেয় না। ওই সময় আমাদের খুব বিড়ম্বনা হয়। হজ অফিস বলছে দ্রুত কেটে যাবে সব সংকট। ক্যাম্পে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনে পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত। আমাদের মনিটরিং টিম আছে, আমাদের একটা স্যানিটারি ইন্সপেক্টরদের 3 জনের একটা টিম আছে। আর এর পাশাপাশি এটা আমরা প্রত্যেক বছরই এটাও করে থাকি, এটাও আমরা করব যে একজন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটকেও আমরা ডাকবো, সেও এই বিষয়টা যাতে তদারকি করে। বিমানের এমন যাত্রায় শেষ দিকে চাপ কমাতে ফ্লাইট বাড়ানোর দাবি হাবের। বলছেন আটকে যাওয়া হজযাত্রীরাও অতিরিক্ত ফি ছাড়াই যাবেন আল্লাহর ঘরের মেহমান হয়ে। মহাদের সাথে আমাদের মিটিং হয়েছে, আমাদের মহাসচিব ছিল, তো তারা ঢাকার কাছে 11টা ফ্লাইটের জন্য অনুমোদন চেয়েছে। তো সেটা যদি হয়ে যায় ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর যদি সেটা না হয় পরবর্তী টাইমে আমরা দেখব কি হয়। চতুর্থ দিন শেষে 43টি ফ্লাইটে ঢাকা ছাড়বেন 17,666 জন হজ প্রত্যাশী। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরো একটা বিরতির, সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরো একবার। এবারে জানিয়ে দিব অর্থ বাণিজ্যের খবর। ক্রেতা সমাগমে মুখর বসুন্ধরায় অবস্থিত আপন ফ্যামিলি মার্টের নতুন আউটলেট। বিশাল পরিধি নিয়ে একই ছাদের নিচে সব ধরনের পণ্য সমাহার ক্রেতাদের আকৃষ্ট করছে। শুক্রবার ছুটির দিন থাকায় সকাল থেকেই ক্রেতাদের সমাগম দেখা যায়। 2টি কিনলে একটি ফ্রি সহ নানান ধরনের পণ্যের উপর ছাড় চলছে। চাল, ডাল, মাছ, মাংসের পাশাপাশি বিভিন্ন ফ্রোজেন ফুড, তাজা ফল ও সবজিও পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি একই ছাদের নিচে কফি শপ ও বাচ্চাদের কাপড়, ফার্মেসির আলাদা কর্নার, পাওয়া যাচ্ছে দেশি বিদেশি কসমেটিক্সও। সবজিগুলো অনেক ফ্রেশ, আর এই আউটলেটটা অনেক বড়, সবকিছু গোছানো। বসুন্ধরা তো স্টুডেন্টরা থাকে, সো একটা মার্ট থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেখানে আমরা সবকিছু পেতে পারি, ইজিলি অ্যাক্সেস করতে পারি। সবকিছু একসাথে পাওয়া, এটা কিন্তু আমার অসম্ভব ভালো লাগে। একসাথে সবকিছু পাওয়া যায়। ভালো লাগছে। সহকর্মী রাজধানীর বসুন্ধরার জাপান স্ট্রিটে জেসিএক্স বিজনেস টাওয়ারে উদ্বোধন করা হলো দেশের জনপ্রিয় সুপারমার্কেট চেইন মিনা বাজারের নতুন শাখার। এখানে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যাচ্ছে বলে জানান কর্মকর্তারা। শুক্রবার সকাল থেকেই দেখা যায় ক্রেতার সমাগম। সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে সাজানো প্রতিটি সেকশন। এখানে তাজা ফল, সবজি, চাল, ডাল, মাছ, মাংসের পাশাপাশি পাওয়া যাচ্ছে দেশি বিদেশি নানান পণ্য। রয়েছে বেকারি পণ্য, দুগ্ধজাত খাবার, হিমায়িত খাদ্য এবং গৃহস্থালী জিনিসপত্র। বিস্তৃত পণ্য সামগ্রী এক ছাদের নিচে খুঁজে পেয়ে সন্তুষ্ট ক্রেতারা। চাল, তারপরে ডাল, এগুলো খুব ফ্রেশ লাগে আমার কাছে আর কি, ভালো লাগে, মানে কোয়ালিটি ফুল লাগে আর কি, এই জন্য বেসিক্যালি এখানে আসে। সব কিছুই পাচ্ছি আমরা, এবং পরিবেশটা খুব ভালো, নিজেদের মতো করে বাজার করা যাচ্ছে। এখানে আপনার সব কিছু ওভারঅল ভালো, সার্ভিসও ভালো, এখানে সব কিছু মিলে আমি হ্যাপি। সপ্তাহে 2-4-5 দিন আমাদের অফার থাকে, বিশেষ করে সিজনাল আইটেমগুলো সবসময় অফার থাকে। এবারে আন্তর্জাতিক সংবাদ। পাল্টাপাল্টি হামলার মধ্যে এবার সীমান্তে ট্যাঙ্ক কামান নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। ভারতের যে কোনো সামরিক অভিযানের দ্রুত কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান। হামলা নিয়ে দিল্লিকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দাদের খাদ্য মজুদের নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সীমান্তে চলছে পাক ভারত সেনাদের পাল্টাপাল্টি হামলা। এরই মধ্যে নিয়ন্ত্রণ রেখার কাছে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। মহড়ায় ট্যাঙ্ক, কামান এবং ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত বিশাল সেনা ইউনিট অংশ নেয়। পাকিস্তানের বিরুদ্ধে ভারত সামরিক পদক্ষেপ নিলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল ওয়াসিম মুনির। ভারতের সাথে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণ রেখা অঞ্চলের বাসিন্দাদের খাদ্য মজুত রাখার নির্দেশ দিয়েছে পাকিস্তান শাসিত কাশ্মীর সরকার। বন্ধ রাখা হয়েছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। কাশ্মীরে হামলার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা র জড়িত। টেলিগ্রামে ফাঁস হওয়া এক গোপন নথির বরাত দিয়ে চাঞ্চল্যকর এ দাবি করেছে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম। এদিকে ভারত যেন সংঘাতের পথে না যায় সে প্রত্যাশা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জানান, এমনভাবে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে যাতে আঞ্চলিক সংঘাত এড়ানো যায়। মাসুদ রানা, নিউজ 24। সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত। আরও একবার দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে জানিয়ে দেব খেলার খবর। চলতি মাসে পাকিস্তান সফরে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছে আমিরাত ক্রিকেট বোর্ড। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগামী 17 ও 19 মে স্বাগতিকদের বিপক্ষে লড়বে টাইগাররা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। আরব আমিরাতের বিপক্ষে এখন পর্যন্ত 3টি টি-20 খেলেছে বাংলাদেশ, 3টিতেই জয়। প্রথমটি মিরপুরে 2016 এশিয়া কাপে, বাকি দুটি 2022 আরব আমিরাত সফরে। সে বছর টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যের দেশটিতে খেলতে গিয়েছিল বাংলাদেশ। সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন নুরুল হাসান সোহান। নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।